হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের প্রথম ক্লাস, তাই তো? তোমরা ক্লাস 9-এ, অষ্টম শ্রেণী পাস করে তোমরা এই বছর 9-এ উঠেছ। আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা পড়াবো তার নাম হচ্ছে পরিমাপ। প্রথমেই আমাদের বুঝতে হবে যে কি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে, কেন আমরা এই চ্যাপ্টার পড়ব। সংক্ষেপে একটা আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? চলো, ধরো আমি বললাম যে আমার হাতে দুটো বস্তু আছে, একটা ভারী একটা হালকা। এইবার যদি আমি তোমায় জিজ্ঞাসা করি যে ভারী বস্তুটা কতটা ভারী আর হালকা বস্তুটা ঠিক কতটা হালকা, কি বলবে তুমি? তোমার কাছে কিন্তু আন্দাজে বলা ছাড়া কোনো উপায় নেই, বা তুমি একটা অনুমান লাগিয়ে বলতে পারো যে আচ্ছা, এটা মোটামুটি এমন পরিমাণ হতে পারে, তাই তো? এটা একটু ভারী হতে পারে, এর থেকে ডবল ভারী, কি একটু বেশি ভারী, এটা একটু কম হালকা। এইভাবে একটা আমরা আন্দাজ লাগিয়ে বলতে পারি। তাহলে আমাদের যদি এই যে জিনিসটাকে অ্যাকুরেট ভাবে, একদম সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য কি দরকার? পরিমাপ। এই জন্যই কিন্তু এলো আমাদের পরিমাপের ধারণা। অর্থাৎ কোন জিনিসটা কত বেশি, কোন জিনিসটা কতটা কম, এই জিনিসগুলোকে আমাদের একদম পারফেক্টলি জানার জন্যই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। আরো জানবো শুধুমাত্র কত ভারী বা কত হালকা এটা জানলে কিন্তু হয় না। সাপোজ ধরো তুমি একটা দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি বললে যে আমাকে কিছু পরিমাণ চাল দিন বা ডাল দিন, কোনো কিছু জিনিস কিনতে গিয়েছো তুমি, তো তুমি কি বলবে সেখানে? আমাকে 5 কেজি, লিটার, মিটার। তো তোমাকে কিন্তু এই 5-এর পরে একটা একক ব্যবহার করতে হবে, তাই তো? তো আমাদের কিন্তু এই যে পুরো ক্লাসটা এই পরিমাপ, একক, এই সমস্ত নিয়ে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের ক্লাস। প্রথমেই দেখো, আমি 3টে ছবি নিয়ে এসেছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কি, আমরা একটা স্কেলের ছবি দেখতে পাচ্ছি এবং তার উপরে রয়েছে একটা পেন্সিল, তাই তো? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি, এটাকে আমরা এমনি সহজ ভাষায় বলে থাকি দাঁড়িপাল্লা। এর কিন্তু একটা ভালো নাম আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। আমি তোমাদের কিন্তু এখন এই দাঁড়িপাল্লা নামের সাথেই পরিচয় করাচ্ছি, ঠিক আছে? আর এটা তো তোমরা সবাই জানো, এটাকে আমার সেইভাবে ডিসক্রাইব করার দরকার নেই, এটা ঘড়ি প্রত্যেকের বাড়িতে আছে। এইবারে এইগুলো কি? এইগুলো কিন্তু এক একটা পরিমাপ করার যন্ত্র বলতে পারি। স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? আমরা স্কেলের সাহায্যে পরিমাপ করি, দৈর্ঘ্য পরিমাপ করি। অর্থাৎ এই যে এখানে পেন্সিলটা আছে, এই পেন্সিলটা কতটা দৈর্ঘ্যের, কতটা বড় বা কতটা ছোট, তার কিন্তু পারফেক্ট একটা মেজারমেন্ট আমরা করতে পারি এই স্কেলের সাহায্যে, তাই তো? তেমনি আমি যদি বলি সময়, এই সময়কে পরিমাপ করার জন্য আমাদের কি দরকার? ঘড়ি দরকার। এবং একই রকম ভাবে যদি আমরা কোনো বস্তুর ভর পরিমাপ করতে চাই, তার জন্য আমাদের দরকার কি? দাঁড়িপাল্লা। এখন আমরা দাঁড়িপাল্লা বলছি, আমরা কিন্তু একটু পরে এর একটা ভালো নাম জানবো, ঠিক আছে? তাহলে এই যে সময়, ভর, দৈর্ঘ্য, এগুলো কি? এইগুলো হচ্ছে এক একটা রাশি বা ভৌত রাশি। আর এই ভৌত রাশিকে পরিমাপ করার জন্য কিন্তু আমাদের এই সমস্ত দাঁড়িপাল্লা, ঘড়ি, স্কেল এগুলোর প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা জানলাম কি না, পরিমাপ করার জন্য আমাদের দরকার কোনো একটা পরিমাপক যন্ত্র, এবং যেটাকে আমরা পরিমাপ করি সেটাকে আমরা কি বলবো? ভৌত রাশি। তাহলে আমরা কাকে বলবো ভৌত রাশি? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলবো ভৌত রাশি।
তাহলে আমাদের মাথায় রাখতে হবে ভৌত রাশি আমরা তাকেই বলতে পারবো যে বস্তুটা হচ্ছে পরিমাপযোগ্য। বুঝতে পারলে? তাহলে পরিমাপযোগ্য সমস্ত বিষয়কেই, প্রাকৃতিক বিষয়কে আমরা বলবো ভৌত রাশি। আচ্ছা, ভৌত রাশি এটা হচ্ছে আমাদের বাংলা, এর ইংলিশ নাম কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি মনে থাকবে। এইবারে আমরা দেখব এই ভৌত রাশি হচ্ছে দুই প্রকারের হয়, এক হচ্ছে স্কেলার রাশি এবং আরেক হচ্ছে ভেক্টর রাশি। এই স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এইগুলো আমাদের এবারে বুঝতে হবে। প্রথমে বুঝলাম রাশি। এই রাশির মধ্যে কিন্তু আমরা উদাহরণগুলো যদি দেখে নিই, যে দৈর্ঘ্য আছে, ভর আছে, বল আছে, সরণ আছে। এই যে আমরা বল প্রয়োগ করছি, এই যে কত পরিমাণ বল প্রয়োগ করছি এটাকে আমরা পরিমাপ করতে পারি, আর যাকেই পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। বুঝতে পারলে? তেমনই সরণ, এই সরণকে আমরা পরিমাপ করতে পারি, সেই জন্য এই সরণ হচ্ছে একটা ভৌত রাশি। এইবারে দেখবো এই যে ভৌত রাশিগুলো পেলাম এর মধ্যে স্কেলার রাশি কাকে বলবো আর ভেক্টর রাশি কাকে বলবো। বুঝতে পারলে? চলো, এরপর আছে স্কেলার রাশি। স্কেলার রাশির সংজ্ঞায় আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি নয়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটো ক্ষেত্রে আমাদের দুটো টার্ম মনে রাখতে হবে। প্রথম টার্ম কি? এক হচ্ছে মান, আর দুই হচ্ছে কি? অভিমুখ। মান এবং অভিমুখ। স্কেলার রাশি কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান থাকবে কিন্তু কোনরূপ অভিমুখ থাকবে না, তাকে আমরা বলবো কি? স্কেলার রাশি। তাহলে অভিমুখ থাকছে না, শুধুমাত্র থাকছে কি? মান থাকছে, একে আমরা কি বলবো? স্কেলার রাশি। যেমন হচ্ছে যে বস্তুর ভর। বস্তুর ভর এটা কিন্তু একটা স্কেলার রাশি। কেন? যদি আমরা জিজ্ঞাসা করি এই বস্তুর ভর কত, তুমি কি বলবে? 5 কেজি কি 7 কেজি কি 10 কেজি, তাই তো? তো এইগুলো বলার সময় কিন্তু তুমি উল্লেখ করবে না এই বস্তুর ভর 5 কেজি অমুক দিক বরাবর, উত্তর দিক বরাবর এই বস্তুর ওজন 5 কেজি, দক্ষিণ দিক বরাবর এই বস্তুর ওজন 10 কেজি। এভাবে আমরা কখনো বলে থাকি? বলি না। তাহলে দেখো, ভরকে যদি আমরা প্রকাশ করতে চাই সেই জন্য কিন্তু শুধুমাত্র আমাদের মানটা হলেই হবে। সেই জন্য এই ভর হচ্ছে এক প্রকার কি? স্কেলার রাশি। এবারে দেখো না, যেসব রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদের আমরা কি বলবো? স্কেলার রাশি। তাহলে এটাই হলো কি আমাদের স্কেলার রাশির সংজ্ঞা। মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ নেই, যেমন কি ভর, সময়, আয়তন, কার্য, শক্তি। আর মনে রাখবে দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য কিন্তু এটা একটা স্কেলার রাশি। কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি সেটা কিন্তু আমরা কোনো রকম অভিমুখ প্রকাশ করি না, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি? স্কেলার রাশি। এইবারে দেখবো আমরা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? এখানে কিন্তু ওই দুটি জিনিস, এক হচ্ছে মান আর এক হচ্ছে অভিমুখ। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই বর্তমান থাকবে। আগেরটার ক্ষেত্রে কি দেখেছিলাম? স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র মান ছিল, কোনরূপ অভিমুখ ছিল না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু মান এবং অভিমুখ দুটোই থাকবে। যেমন আমি যদি বলি যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এখানে কে দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু, ঠিক আছে? এইবারে তুমি তাকে ডিরেকশন দিচ্ছ যে আমি তোর থেকে বা আমি তোমার থেকে এত দূরত্বে আছি, এত দূরত্বে আছি, 5 কিলোমিটার দূরত্বে আছি। এইবারে প্রশ্ন হচ্ছে এই 5 কিলোমিটার দূরত্ব কোন দিক বরাবর, তোমায় কিন্তু সেটাও উল্লেখ করতে হবে, না হলে কিন্তু তার পার্টিকুলার পজিশন আমরা জানতে পারবো না। যদি আমি বলি এই দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার, এই দূরত্বটা হচ্ছে কি না 5 কিলোমিটার, তার মানে কি এটা হচ্ছে তুমি আর এটাকে তোমার বন্ধু, এটা তোমার ফ্রেন্ড আর এটা হচ্ছে তুমি। এইবার আমি বললাম কি তোমাদের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু আমি যদি ডিরেকশন না বলি যে অমুক দিক বরাবর, আমি কিন্তু ভেবে নিতে পারি তোমার বন্ধু ওই দিকে না থেকে এই দিকে দাঁড়িয়ে আছে, এটা আমি কল্পনা করে নিতে পারি।
বা আমি কল্পনা করে নিলাম সে এই দিক বরাবর আছে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, বা এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে, বা এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে। সবগুলো আমি যদি 5 কিলোমিটার ধরে নিই তাহলে কিন্তু আমি তোমার বন্ধুর পার্টিকুলার পজিশন বলতে পারলাম না। তাহলে এই পার্টিকুলার পজিশনটাকে ইন্ডিকেট করার জন্য তোমায় কিন্তু অভিমুখটা উল্লেখ করতে হবে। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র 5 কিলোমিটার বললে হবে না, 5 কিলোমিটারের সাথে তুমি 5 কিলোমিটার দূরত্বে কোন দিক বরাবর আছো সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। যে আমি তোমার থেকে আমি 5 কিলোমিটার দূরত্বে উত্তর দিক বরাবর আছি, কি দক্ষিণ দিক বরাবর আছি, বা উত্তর পূর্ব দিক বরাবর আছি। এক্ষেত্রে কিন্তু দিকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ওই তোমার বন্ধুর পজিশন জানার জন্য। এইরকম রাশিকে, ভৌত রাশিকে আমরা বলবো কি ভেক্টর রাশি। যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের আমরা বলবো কি ভেক্টর রাশি। যেমন বল, সরণ, ত্বরণ, ওজন। বল, সরণ, ত্বরণ, ওজন, আরো আছে, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এইবারে দেখো এখানে একটা ছবি আছে, এইটা হচ্ছে একই রকম, এটা হচ্ছে, এটা একটা নাম ধরে নাও, এর নাম হচ্ছে কি রাজ, আর এ হচ্ছে কে না রিজু। দুজন ছেলে, রাজ এবং রিজু। এইবারে এই যে রিজু প্রথমে ছিল এই অবস্থানে, রিজু প্রথমে ছিল রাজের থেকে 50 মিটার দূরত্বে, এটা হচ্ছে 50 মিটার দূরত্বে। এইবারে সে বলল যে আমি 20 মিটার দূরত্ব সরে গেছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে 20 মিটার দূরত্ব সরে গেছি। এইবারে কথা হচ্ছে এই যে সরে গেছে সে কোন দিক বরাবর সরছে, এটা যদি সে না উল্লেখ করে তাহলে কিন্তু এই রাজ বুঝতে পারবে না রিজু তার সামনে এসেছে নাকি তার থেকে দূরে চলে গেছে। যদি সে এই বরাবর সরে যায় তাহলে কিন্তু 20 মিটার যদি এটা হয় তখন কিন্তু এই দূরত্বটা হয়ে যাচ্ছে 70 মিটার। এবং যদি সে সামনে চলে আসে 20 মিটার, অর্থাৎ এই পজিশনে চলে আসে, তখন কিন্তু তাদের দূরত্ব হয়ে যাচ্ছে 30 মিটার। তার মানে দেখো শুধুমাত্র অভিমুখ না উল্লেখ করার জন্য তার কিন্তু দুটো অবস্থান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিমুখটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমি বলে রাখি এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কিন্তু শুধুমাত্র তোমাদের সংজ্ঞা বা উদাহরণ জানলেই হবে না। এখান থেকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি। দুটো পার্থক্য তো একদম খুব সুন্দরভাবে দেওয়া যায়। এক হচ্ছে মান, অভিমুখ উভয়ই আছে ভেক্টরের ক্ষেত্রে, স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র মান আছে কিন্তু কোনরূপ অভিমুখ নেই। আর একটা উদাহরণ দিতে পারো, তাই তো? এইভাবে কিন্তু তোমরা কয়েকটা উদাহরণ বা তোমার সংজ্ঞার মাধ্যমে তোমাদের পার্থক্য কতগুলো পয়েন্ট রেডি করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এইবারে ভৌত রাশির একক। ভৌত রাশির একক, এই এককটাকে আমরা কিভাবে প্রকাশ করি? দেখো, আমরা একক প্রকাশ করার সময় এই যে বলছিলাম 5 কেজি, 5 কেজি, তার মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তার মান, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একক। তাহলে মানের সাথে আমরা এককটাকে কি করি, গুণ করি এবং তার পাশে বসাই। এটা আমরা দেখো এখানে হচ্ছে সংখ্যা রাশিটির মান যদি আমরা n হয় এবং ব্যবহৃত একক যদি আমাদের u হয়, তাহলে সেই ভৌত রাশির পরিমাপ আমরা কিন্তু n × u এই আকারে প্রকাশ করব। বুঝতে পারলে? আর এককটা আমরা কেন বলেছি সুবিধাজনক, বা এককটা আমাদের কেন প্রয়োজন? কারণ আমরা যখন দূরত্ব পরিমাপ করছি তখন নিশ্চয়ই আমরা বলবো না যে 7 কেজি, নিশ্চয়ই বলবো না। তখন আমাদের বলতে হবে 7 সেন্টিমিটার বা 7 মিটার, তাই তো? তো প্রত্যেকটা ভৌত রাশির আলাদা আলাদা একক রয়েছে। আর একক যদি আমরা না প্রকাশ করি তাহলে কিন্তু কোনো ভৌত রাশিকে আমরা এক্স্যাক্টলি আইডেন্টিফাই বা আমরা তার যে ব্যাখ্যা করবো জিনিসটাকে সেভাবে ব্যাখ্যা করতে পারবো না। বুঝতে পারলে? সেই জন্য কিন্তু আমাদের এককটাও খুব জরুরি। এইবারে দেখবো আমরা এককের প্রয়োজনীয়তা। এক্ষুনি আমি বললাম যে একক কেন প্রয়োজন। তুমি নিশ্চয়ই চাল দোকানে গিয়ে বলবে না যে আমাকে 5 সেন্টিমিটার চাল দাও, তুমি কি বলবে? 5 কেজি চাল দাও কি 10 কেজি চাল দাও।
তো সেক্ষেত্রে কিন্তু দোকানদারকে বুঝতে বা তোমার দোকানদারকে বোঝাতে একটা একক ব্যবহার করতে হবে, এবং সেই এককটা কিন্তু প্রত্যেকটা ভৌত রাশির ক্ষেত্রে আলাদা আলাদা একক হওয়া দরকার। মনে থাকবে? তেমনই আমরা দূরত্বের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেন্টিমিটার, মিটার। ভরের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিলোগ্রাম, গ্রাম। সময়কে প্রকাশ করি সেকেন্ড, ঘন্টা, মিনিট। তাই তো? তো এই জন্য কিন্তু আমাদের এককটা খুবই প্রয়োজনীয়। একক ছাড়া শুধুমাত্র মান বললেই হয় না। তুমি দোকানে গিয়ে বললে আমাকে একটা 5 সেন্টিমিটারের না বলে তুমি বললে একটা 5 দৈর্ঘ্যের একটা সুতো দাও বা দড়ি দাও, তো সেখানে কিন্তু তোমাদের এই দৈর্ঘ্যটাকে তোমাকে কিন্তু একটা একক দ্বারা প্রকাশ করতে হবে। সেখানে তোমাকে সেন্টিমিটার বা মিটার ব্যবহার করতে হবে, তাহলে দোকানদারও বুঝতে পারবে কতটা পরিমাপে তুমি চেয়েছো, এবং তোমারও কিন্তু বলাটা ঠিকঠাক হবে। বুঝতে পারলে? সেই জন্য কিন্তু আমাদের এককের খুবই প্রয়োজন। এই স্লাইডে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, যে প্রথম ছবিতে দেওয়া আছে একটা স্কেল, এবং এখানে দেওয়া আছে কত? এটা একটা কোনো বস্তু, তার নির্দিষ্ট একটা উচ্চতা আছে। এটাও একটা বস্তু, তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে। এটাও একটা বস্তু, তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে। তো এই যে উচ্চতাগুলোকে আমাদের কিন্তু পরিমাপ করার জন্য একক দরকার। একই রকম ভাবে যখন তুমি দাঁড়িপাল্লাতে কোনো জিনিস মাপছো, সেক্ষেত্রেও কিন্তু এটা 75 কি তোমাকে বলতে হবে এটা কেজি বা গ্রাম, বা এটাও একই 75 কেজি বা গ্রাম। তোমায় কিন্তু সেক্ষেত্রে এককটাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপরে আছে একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। এই যে এককের প্রয়োজনীয়তা, এখানে কিন্তু আমাদের এটা লিখতে হবে যে একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। তুমি যখন তার পরিমাপ করছো, তোমাকে এককটা বলতে হবে। বুঝতে পারলে? একক ছাড়া কিন্তু পরিমাপ অর্থহীন। কেবলমাত্র রাশির মান দিয়ে কোনো কিছু বোঝা যায় না। একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই যেমন আমি যদি বলি এটা হচ্ছে 10 কি সেন্টিমিটার, এটা হচ্ছে কত না 5 সেন্টিমিটার, এটা কত 2 সেন্টিমিটার। তাহলে কিন্তু তুমি বুঝতে পারলে, আচ্ছা এদের মধ্যে তুমি একটা সম্পর্ক স্থাপন করতে পারলে যে আচ্ছা এটা 2 মানে হচ্ছে এটা হচ্ছে যে একদম বড়টার থেকে, বা এটা বড়টা হচ্ছে যে ওই 2 সেন্টিমিটারের 5 গুণ, বা মিডিয়াম যেটা আছে ওর ডবল হচ্ছে যে সব থেকে বড়টা। তো এইভাবে যে একটা সম্পর্ক স্থাপন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই এককটা প্রয়োজন। একক ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। বা আমি বলতে পারি যখন আমরা সেন্টিমিটার প্রকাশ করলাম বা মিটারে প্রকাশ করলাম, এই যে একটা একক থেকে আরেকটা এককে কনভার্ট, সেটাও কিন্তু আমাদের এই একক না থাকলে কিন্তু সম্ভব না। বুঝতে পারলে? তাহলে একক কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। শুধুমাত্র রাশির মান থাকলেই হবে না, এককটাও জরুরি। এরপরে আছে একক বিহীন ভৌত রাশি। এতক্ষণ তো বললাম একক দরকার, তাহলে এখন বলছি আবার একক বিহীন ভৌত রাশি। এটা কেমন জিনিস? হ্যাঁ, এমনটাও কিন্তু হয় যার কোনো একক নেই। যেমন ধরো আমি একটা ভৌত রাশি তৈরি করলাম, যেই ভৌত রাশি হচ্ছে দুটি ভৌত রাশির ভাগফলের দ্বারা প্রকাশ পায়। ধরলাম আমি হচ্ছে যে একটা ভৌত রাশি এ, এই ভৌত রাশি সমান কি হয় না b/c। বি একটা আলাদা ভৌত রাশি, সি একটা আলাদা ভৌত রাশি। এইবারে এই যে ভৌত রাশি বি এবং সি, এদের যদি একক একই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এ রাশিটা হয়ে যাচ্ছে একক বিহীন। কেন? কারণ আমি একটু আগেই বলেছিলাম যে কোনো ভৌত রাশির পরিমাপ মানে কি, তার মান থাকবে এবং একক থাকবে, মানের সাথে এককটা গুণ আকারে থাকবে, তাই তো? এইবারে ধরো যদি এই যে বি ভৌত রাশি, এর মান সাপোজ 5 এবং এর একক কি, একক হচ্ছে সাপোজ ইউ, যে কোনো একক হতে পারে, আমরা ইউ একক দিলাম। একই রকম ভাবে যদি সি ভৌত রাশি, এর মান সাপোজ কত 10, এবং এর যদি এককটা ইউ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ইউ এবং এই ইউ কেটে যাচ্ছে, তখন কিন্তু আর কোন রকম একক থাকছে না। তখন হয়ে যাচ্ছে ওই ভৌত রাশি, অর্থাৎ এখানে এ, এটা হয়ে যাচ্ছে একক বিহীন ভৌত রাশি। যেমন
যেমন হচ্ছে পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর মানে মৌলের একটি পরমাণুর ভর এবং একটি হাইড্রোজেন পরমাণুর ভরের অনুপাত। এবারে ভেবে দেখো, একটি মৌলের ভর সাপোজ আমি ধরলাম কত না 2 গ্রাম। মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে 2 গ্রাম এবং হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত 1 গ্রাম। তাহলে দেখো এখানে 2 গ্রাম, উপরের গ্রাম এবং নিচের গ্রাম কেটে যাচ্ছে, তাহলে মৌলের পারমাণবিক ভর কত হয়ে গেল 2 হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু 2 এর পরে আর কোনো রকম একক বসানোর প্রয়োজন হচ্ছে না। তাহলে এই ধরনের ভৌত রাশি, যে সমস্ত ভৌত রাশি দুটি একই জাতীয় ভৌত রাশির অনুপাত আকারে প্রকাশ করা যায় তাদের আমরা বলবো কি না এককবিহীন ভৌত রাশি। এই দেখো, যে সমস্ত ভৌত রাশি বা ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না, এদের বলবো আমরা কি এককবিহীন রাশি। যেমন মৌলের পারমাণবিক ভর, এখানে দুটি ভরের অনুপাত। পারমাণবিক ভরে কি থাকে, দুটি ভরের অনুপাত থাকে, তাই এর কোনো একক নেই, এটি একটা সংখ্যা মাত্র। এবং মনে রাখতে হবে আপেক্ষিক গুরুত্ব, এটাও কিন্তু একটা আমাদের এককবিহীন ভৌত রাশি। বুঝতে পারলে তাহলে এককবিহীন ভৌত রাশি জিনিসটা কি? বেশ, চলো এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব মৌলিক একক এবং লব্ধ একক। তো একক মানে আমাদের আগে বুঝতে হবে মৌলিক রাশি এবং লব্ধ রাশি, তারপরে যাব মৌলিক একক এবং লব্ধ একক। প্রথমে জানবো মৌলিক রাশি জিনিসটা কি। মৌলিক রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যে সমস্ত রাশি কারো উপর নির্ভর করে না। এবং লব্ধ রাশি এগুলোকে এবং যে সমস্ত রাশি একজন আরেকজনের উপর নির্ভর করে বা তাকে প্রকাশ করতে গেলে আমাকে অন্য একটা রাশির সাহায্য নিতে হয়, সেই সমস্ত রাশি বলবো লব্ধ রাশি। এবং ওই সমস্ত রাশির একককে আমরা কি বলবো তাহলে? মৌলিক একক এবং লব্ধ একক। আমি যদি বলি যে দৈর্ঘ্য, এটা কি? এটা হচ্ছে একটি মৌলিক রাশি। মৌলিক রাশি, তাহলে দৈর্ঘ্যের যে একক এটা কি হবে? এটা একটি মৌলিক একক। আর লব্ধ রাশির উদাহরণ কি হবে? আমরা যদি বলি বল, এই যে বল, এটা কিন্তু দুটি ভৌত রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, বা একে যে আমরা প্রকাশ করি দুটি ভৌত রাশির গুণফল আকারে প্রকাশ করি। কি না ভর এবং ত্বরণ, দুটোই ভৌত রাশি। এই দুটো ভৌত রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করি এই যখন বলকে আমরা প্রকাশ করি। বলকে প্রকাশ করার সময় এই দুটো ভৌত রাশির গুণফল আকারে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে কিন্তু এই বলটা হয়ে যাচ্ছে কি লব্ধ রাশি, আর এর যে এককটাকে আমরা কি বলবো? লব্ধ একক। বুঝতে পারলে? তাহলে যে সমস্ত রাশি কাদের উপর নির্ভর করে না তাকে আমরা কি বলবো? মৌলিক রাশি। দেখো, যে সমস্ত রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, সেই সমস্ত এককগুলিকে আমরা বলবো কি? মৌলিক একক বা প্রাথমিক একক। একে ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিটস। তাহলে কি বলেছে এখানে? না এ হচ্ছে কারোর উপর নির্ভরশীল নয়, বরং কি এদের উপর নির্ভরশীল কিছু কিছু ভৌত রাশি। কারা নির্ভর করবে এর উপরে? লব্ধ রাশি যারা হবে। লব্ধ রাশি কি হয়? একে অন্যের উপর নির্ভরশীল হয়। কার উপর নির্ভর করে? এই সমস্ত মৌলিক রাশির উপর নির্ভর করে। সেই জন্য এরা হচ্ছে মৌলিক আর তারা হচ্ছে লব্ধ। বুঝতে পারলে? আমাদের মনে রাখতে হবে দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে হচ্ছে আমাদের মৌলিক রাশি। এছাড়াও আমাদের আরো 4টে মৌলিক রাশি আছে, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, ভর অর্থাৎ মাস এবং সময় অর্থাৎ টাইম। লেন্থ, মাস এবং টাইম,
এই তিনটে হচ্ছে আমাদের মৌলিক রাশি। বুঝতে পারলে? তাহলে আমরা অলরেডি কিন্তু লব্ধ রাশি বুঝে গিয়েছি বা মোটামুটি জেনে গিয়েছি কি না, যে সমস্ত ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়। তাহলে কি বলেছে? যে সমস্ত রাশির এককগুলি হচ্ছে যে এক বা একাধিক মৌলিক রাশির একক তার সাহায্যে গঠিত হয়। বুঝতে পারলে? সেই সমস্ত একককে আমরা কি বলবো? লব্ধ একক। যেমন কি বেগ, বল, ত্বরণ, এরা সবাই কিন্তু ওই যে ভর, দৈর্ঘ্য এবং সময় মনে রাখতে হবে। ভর অর্থাৎ মাস, দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এবং সময় অর্থাৎ টাইম। ভর, দৈর্ঘ্য এবং সময় এই তিনটের উপর নির্ভরশীল সমস্ত লব্ধ রাশি। বুঝতে পারলে? আমরা যদি দেখি প্রত্যেককে যদি আমরা ভাঙি, বেগকেও ভাঙলে আমরা এই তিনটের গুণফল আকারে পাবো, গুণফল বা ভাগফল আকারে পাবো। বলকেও ভাঙলে আমরা এই তিনটে রাশির গুণফল বা ভাগফল আকারে পাবো। একই রকম ত্বরণকেও ভাঙলে আমরা এই সমস্ত তিনটে রাশির অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং সময় এর গুণফল বা ভাগফল আকারে পেয়ে থাকবো। বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে কি লব্ধ একক। এরপরে আমরা জানবো মেট্রিক পদ্ধতি। এটা কি? এটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো একটু পরে বুঝতে পারবো। এখন শুধু জাস্ট একটা জিনিস ভালো করে বোঝো যে মেট্রিক পদ্ধতি হচ্ছে একটা সিস্টেম। কি সিস্টেম? না, আমরা সবাই জানি এই পদ্ধতিটা কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমরা কিন্তু এগুলো ছোটবেলায় সবাই শিখে এসেছি। এই মেট্রিক পদ্ধতিটা কি? ওই যে বললাম আমরা একক, এই যে একককে প্রকাশ করার জন্য তিনটে পদ্ধতি আছে। পদ্ধতি অনেক আছে, কিন্তু আমাদের মোটামুটি তিনটে আমরা পড়ে থাকি এবং তার মধ্যে যদি বলা হয় ব্যবহারযোগ্য কিন্তু দুটি। এবং তার মধ্যে যদি আমরা দেখি একটা একককে বলা হয় আন্তর্জাতিক একক। তাহলে আমরা মোটামুটি জেনে রাখি, হ্যাঁ আমরা তিনটের থেকেও বড় কথা হচ্ছে আমরা দুটোকেই বেশি প্রাধান্য দিই, তবে আমাদের কিন্তু তিনটে নামই জানতে হবে। এই যে এককগুলো আমরা ব্যবহার করব, এই এককের কনভার্সন করব, যে একটা একক থেকে আর একটা এককে যাব কিভাবে, একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতি যাব কিভাবে, এই যে কনভার্সনটার জন্য আমাদের একটা সিস্টেম দরকার, সেটাই হচ্ছে মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। এখানে কি হয়েছে না, এখানে আমরা যদি দেখতে পাই বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কি হয়, প্রত্যেকটার সাথে 10 দিয়ে গুণ করতে হয়। দেখো তুমি 10 দিয়ে প্রত্যেকটার সাথে আমরা কি করছি, গুণ করছি। এবং একই রকম ভাবে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে আমাদের কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা কিলো থেকে হেক্টরে যাই 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তারপরে যদি যাই ডেকাতে আরো 10 দিয়ে গুণ করতে হচ্ছে। এইভাবে যত ডান দিকে যাবো আমাদের কি করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করতে হচ্ছে। এবং আমরা ডান দিক থেকে বাম দিকে যখন আসবো তখন আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব। এই পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতির সুবিধা আছে। কি সুবিধা? দেখো, এই পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের 10 গুণ বা তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ হয়। যেটা আমি এক্ষুনি বললাম সেটাই এখানে লেখা আছে, যে ছোট এককের 10 গুণ হচ্ছে তার পরবর্তী বড় একক, এবং বড় এককের 10 ভাগের 1 ভাগ হচ্ছে তার পূর্ববর্তী ছোট একক। বা সহজ ভাষায় বলতে পারি আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে 10 দিয়ে গুণ করব, ডান দিক থেকে বাম দিকে এসে আমরা 10 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। এইবারে দেখব এই পদ্ধতির সুবিধা। সবথেকে বড় সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগ সেইভাবে আমাদের করার প্রয়োজন নেই। যেমন আমরা যদি বলি যে আমার কাছে 10 কেজি কোনো কিছু আছে, কোনো কিছু বস্তু আছে, এইবারে এই যে কে মানে কি, এই কেটা মানে হচ্ছে কিলো। এইবারে আমি তোমায় কি বললাম, এখান থেকে তুমি আমাকে গ্রামে বের করে দাও, গ্রামে বের করে দাও, অর্থাৎ তোমাকে এই যে কনভার্সনটা হবে তার মানে কি হচ্ছে, কিলো থেকে আমাকে আসতে হবে এই মিটারে। এইবারে দেখো
এই যে গ্রাম আছে, এটা এখানে আছে মিটার, দুটোই কিন্তু সমতুল্য। ভরের ক্ষেত্রে গ্রামটা হচ্ছে এদের মেট্রিকের মেন পয়েন্ট এবং দূরত্বের ক্ষেত্রে মেন পয়েন্ট হচ্ছে মিটার। আমি যদি উদাহরণটাকে তোমাদের কেজি না দিয়ে মিটার দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ বললাম 10 কিলোমিটার আছে, সেখান থেকে আমি বের করতে বললাম কত মিটার হবে, কত মিটার হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র এই এখান থেকে এখানে ট্রান্সফার হতে হবে, অর্থাৎ একটা 10, দুটা 10, তিনটা 10 দিয়ে গুণ করতে হবে। আর আমরা জানি যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করা মানে কি হয়, তারপরে একটা শূন্য বসে যায়, তাই তো? তেমনি যদি আমরা 10কে 10 দিয়ে গুণ করি কি হবে, প্রথমে হবে 100, তারপর আবার 10 দিয়ে গুণ করলে কি হবে, আবার একটা শূন্য বাড়বে, আবার 10 দিয়ে গুণ করলে আবার একটা শূন্য বাড়বে। অর্থাৎ আমি যখন 3 বার 10 দিয়ে গুণ করলাম, আমার কিন্তু আসল যেটা ছিল অর্থাৎ 10 কিলোমিটার, এই 10-এর পেছনে 3টা শূন্য বসে গেছে। তার মানে আমরা বলতে পারি যদি আমরা 10কে এইভাবে লিখি 10.000, আমরা কিন্তু শুধুমাত্র দশমিককে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে চলে আসলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে না 10,000। বুঝতে পারলেন? একই রকম ভাবে আমি যদি বলি 10,000 মিটার আমার কাছে আছে, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 10,000 মিটার, একটা শূন্য হবে। এখান থেকে আমি বললাম তুমি আমায় কিলোমিটারে প্রকাশ করো, তাহলে কি করবে, তোমাকে এইবারে কিন্তু এইখান থেকে এই দিক বরাবর আসতে হবে। কি করতে হবে, এখান থেকে তোমাকে এবারে এইখানকে আসতে হবে। এক্ষেত্রে তাহলে তোমাকে 3 বার 10 দিয়ে ভাগ করতে হবে। তুমি এখানে চাইলেই তুমি 10,000কে 3 বার 10 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু তুমি এটা না করে তুমি কি করবে না 10,000কে প্রথমে লিখে দাও এইভাবে, 10,000 কিছু নেই মানে তার পেছনে কি আছে, দশমিকের পরে অনেক শূন্য আছে। এইবার তোমার কাজ হচ্ছে এই দশমিকটাকে 3 ঘর এই দিকে নিয়ে আসা। তাহলে কত হয়ে যাচ্ছে না 10-এর পরে শূন্য বসে যাচ্ছে, আর দশমিকের পরে আমার ডান দিকে যতই শূন্য থাক তার কোনো ভ্যালু নেই, তাই তো? শূন্য থাকলে ভ্যালু নেই, অন্যান্য সংখ্যা থাকলে ভ্যালু আছে অবশ্যই। তার মানে হয়ে যাচ্ছে কি না 10 কিলোমিটার, 10.00 মানে কি 10। তাহলে কিন্তু শুধুমাত্র দশমিককে আমরা এদিকে ওদিকে সরিয়ে আমরা কিন্তু এই কনভার্টগুলো করতে পারি। যদি তোমরা এখানে উদাহরণ দেখো যে 512.712 মিটার, এই মিটার থেকে কিলোমিটারে আসবে। আমি কি বললাম 3টে ঘর দশমিক, তাহলে কি করতে হবে, মিটার থেকে কিলোমিটারে আসতে হলে কি করতে হবে, 3 ঘর দশমিক বাম দিকে সরাতে হবে। 3 ঘর দশমিক বাম দিকে সরালে কি হবে 0.512712 কিলোমিটার। এবং যদি আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে, মিটার থেকে সেন্টি, দেখে নেই মিটার থেকে সেন্টি, অর্থাৎ এখান থেকে এখানে কতগুলো 10 গুণ করতে হবে, একটা 10, দুটো 10, তাহলে আমাকে দুটো 10 গুণ করতে হবে। মানে কি করতে হবে, দুটো ঘর দশমিক সরাতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে দশমিকটা জাস্ট এই 1 আর 2 এর মাঝে এসে বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে এইটা। তাহলে শুধুমাত্র দশমিককে আমরা এদিক ওদিক করেই কিন্তু আমরা এই এক জায়গা থেকে অর্থাৎ একটা একক থেকে আর একটা এককে আমরা নিয়ে যেতে পারছি। বুঝতে পারলে? এটা হচ্ছে এটা একটা খুবই সুবিধা, মেট্রিক পদ্ধতির খুব বড় সুবিধা বলতে পারো তোমরা এটা। এছাড়াও আছে কি, এই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে। যেমন 1 লিটার জলের ভর 1 কিগ্রা। 1 লিটার জলের ভর কি হয় 1 কিগ্রা, এই পদ্ধতি অনুযায়ী। বুঝতে পারলে? এই পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে বেশি অর্থাৎ 10⁻⁻1, সেন্টি 10⁻⁻2, মিলি 10⁻⁻3। আচ্ছা এই মাইনাস মানে কি, 10⁻⁻1 মানে হচ্ছে 10 দিয়ে ভাগ, 10⁻⁻2 মানে কি 10-এর স্কোয়ার দিয়ে ভাগ, 10⁻⁻3 মানে কি 10-এর কিউব দিয়ে ভাগ, মানে কি 10 স্কোয়ার মানে কি দুটো 10 দিয়ে ভাগ, 10 কিউব মানে কি 1/10 কিউব মানে কি 3টে 10 দিয়ে ভাগ। এইগুলো মোটামুটি তোমরা সবাই জানো, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে আমাদের শুধুমাত্র এইভাবে শুধু যদি আমরা কনভার্ট করে দিই সেগুলো কিন্তু তোমাদের তাহলে অনেক সুবিধাজনক হয়ে যাবে। তোমাদের মনে রাখতে হবে তোমরা এগুলো মোটামুটি সবাই জানো, তাই তো? বা তোমরা এখান থেকেও কিন্তু সহজেই পেয়ে যাবে। কারণ কি এই যে এখান থেকে এখানে আসতে গেলে কি হবে, সব তোমাদের আসতে হবে মিটারে, এখানে মেন সেন্টারে আসতে হবে। তাহলে মিলি থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে 1 2 3,
তিনটে 10 রয়েছে, অর্থাৎ 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10, অর্থাৎ 3 বার 10 দিয়ে ভাগ করতে হবে। সেন্টির ক্ষেত্রে 2 বার, ডেসির ক্ষেত্রে 1 বার। তোমরা কিন্তু এটাই লেখা আছে। তোমাদের মনে রাখতে হবে, যদি কখনো আমাদের মাইক্রো দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে বা 10⁶ দিয়ে ভাগ করতে হবে। যদি আমি আরো সহজ ভাষায় বলি, তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে 6 বার। 6 বার 10 দিয়ে ভাগ করতে হবে। 10⁻⁶ মানে কোন সংখ্যার সাথে 10⁻⁶ গুণ করা মানে হচ্ছে তোমাকে 10 দিয়ে সেই সংখ্যাকে 6 বার ভাগ করতে হবে। একই রকম যদি ন্যানো থাকে তাহলে তোমাকে 9 বার ভাগ করতে হবে। ডেকা থাকলে আমরা জানি পজিটিভের ক্ষেত্রে 10⁻⁴, হেক্টা থাকলে 10⁻², কিলো থাকলে 10⁻³ মেগা থাকলে 10⁻⁶, গিগা থাকলে 10⁻৯। তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। এই সমস্ত কিন্তু আমরা উপসর্গগুলো যোগ করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এককগুলি আমরা পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে এইটা গেল তোমাদের ম্যাট্রিক পদ্ধতি। ঠিক আছে, আজকে তোমাদের আমি প্রথম ক্লাস, তাই আমি তোমাদের সেশনটা একটু বেশি বড় করলাম না। আমি চেষ্টা করব পরের ক্লাসে কিন্তু এই যে চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দেওয়ার। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুব একটা বেশি বড় নয় এবং চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। তোমরা যদি ভালোভাবে বুঝে পড়ো। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা মজাদার কথা বলবো। কি কথা? তাহলে তোমাদের আমি বললাম যে ভৌত রাশি 2 প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আচ্ছা, এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এদের আলাদা আলাদা ভাবে আমরা বুঝবো কিভাবে? নিশ্চয়ই একটা কিছু চিহ্ন থাকার প্রয়োজন। তাহলে জেনে রাখো, স্কেলার রাশিগুলি থেকে ভেক্টর রাশিকে আলাদা করার জন্য ভেক্টর রাশিগুলির মাথায় তীর চিহ্ন ব্যবহার করা হয়। চলো, তোমাদের আজকের ক্লাস এখান পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।